ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাত ৮টা। সন্ধ্যার পরপরই অফিস থেকে ফিরেছে আবিশ। এখন অবশ্য প্রাইভেট পড়াতে পাশের ফ্লোরে গেছে। রুমে ফুল একাই আছে। স্বভাবতই একা থাকলে অবসর সময়টাতে নৃত্য চর্চা করে ফুল। আজও তার ব্যতিক্রম নয়। স্বল্প আয়তনের ড্রয়িং রুমে বসেই এক হিন্দি গানের তালে হেলে দুলে নাচছে ফুল। তার এই নাচ নিজের রুমে বসে লাইভ দেখছে উদ্যান। ফুলের গায়ে ওড়না নেই। রুমে কেউ না থাকার দরুন ওড়না নেওয়ার প্রয়োজন বোধ করেনি মেয়েটা। উদ্যান সূক্ষ্ম চোখে ফুলের প্রত্যেকটা মুভমেন্ট পর্যবেক্ষণ করছে আর চায়ের কাপে চুমুক দিচ্ছে। ফুলেদের ঘরে অনেকগুলো স্পাই ক্যামেরা লাগিয়ে এসেছে উদ্যান। যার দরুন রুমে বসে সে ফুলের ওপর নজর রাখতে পারছে। নাচের এক পর্যায়ে হাঁপিয়ে উঠল ফুল। বসে পড়ল ড্রয়িং রুমের মেঝেতে। হঠাৎ করে পেটে ব্যথা করছে। সেই সার্জারির পর থেকেই মাঝে মাঝে ফুলের পেটে প্রচুর ব্যথা হয়। অবশ্য সেই ব্যথা বেশিক্ষণ স্থায়ী হয় না, আপনা আপনি সেরে যায়। তার উপর বর্তমানে ফুলের মেয়েলি সমস্যা চলছে। চোখ বন্ধ করে বড়সড় শ্বাস নিচ্ছে মেয়েটা। তাকে বসে থাকতে দেখে উদ্যানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। কলিং বেল বেজে উঠতেই সোজা হয়ে দাঁড়ায় ফুল। টাল মাটাল পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। জুতো খুলে এক সাইডে রেখে ঘরে প্রবেশ করে আবিশ। ফুল অমলিন হেসে ব্যথা আড়াল করে বলল, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বাড়ছি। আবেশ কিছু বলল না, চুপচাপ নিজের কক্ষে চলে গেল। আবেশের ব্যবহারে ফুলের হাসি মিলিয়ে গেল। প্রাইভেট পড়াতে যাওয়ার আগেও আবেশের মুড ঠিকঠাক ছিল, তাহলে এখন কি হলো? কেন আবেশকে দুঃখী দুঃখী দেখাচ্ছে? কেন সে একবারও ফুলের দিকে তাকালো না পর্যন্ত? খুব একটা ভাবল না ফুল। হয়তো আজকে একটু বেশিই ক্লান্ত। এই বলে নিজের মনকেই সান্ত্বনা দিল ফুল। তারপর চলে গেল কিচেনে। মিনিট কয়েক পর আবেশ ফ্রেশ হয়ে খেতে বসেছে। ফুল খাবার বেড়ে দিয়ে আর চোখে আবেশের দিকে তাকালো, তবে বুঝতে পারল না আবেশের মনোভাব। ছেলেটা চুপচাপ খাবার খাচ্ছে, অন্যদিনের মতো খুচরো আলাপে মেতে ওঠেনি। আর না তো ফুল খেয়েছে কিনা জিজ্ঞেস করেছে। চেয়ার টেনে খেতে বসে পড়ল ফুল। খাওয়া দাওয়া শেষে এঁটো প্লেটগুলো ধুয়ে রাখলো আবিশ। আজ নতুন নয়, বরাবরই আবেশ ফুলের কাজে হেল্প করে। অফ ডেতে ফুলকে কোনো কাজই করতে দেয় না আবেশ। রান্না বান্নাও নিজে করে, নতুবা বাইরে থেকে কিনে আনে। সব কাজ শেষ করে নিজের কক্ষে চলে যায় আবেশ। ফুল তখনও ডাইনিং রুমের চেয়ারে বসে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আবেশ দেখল ফুল দরজার সামনে দাঁড়িয়ে আছে। আবেশ তাকে দেখেও না দেখার ভান করে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে খাটের ওপরে বসলো। তোমার কি মন খারাপ আবেশ ভাই? ফুলের প্রশ্নে আবেশ নিশ্চুপ রইল। ফুল এবার ধীর পায়ে খাটের ওপর বসলো। আবেশ নিস্তরঙ্গ চোখে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। তাকে চুপচাপ থাকতে দেখে কি বলবে না বলবে বুঝে উঠতে পারছে না ফুল। নিজেও বিমূঢ় হয়ে বসে আছে, দৃষ্টি কোলের ওপর নিবদ্ধ। তুই সেই ডেভিলটাকে কবে থেকে স্বামী হিসেবে মানিস ফুল? আচমকা আবেশের প্রশ্নে চকিত নয়নে তার দিকে তাকালো ফুল। আবেশকে নিষ্প্রাণ দেখাচ্ছে। তার কণ্ঠে না ছিল নমনীয়তা, আর না ছিল উষ্ণতার ছোঁয়া। সময়টা গ্রীষ্মের শুরু। মাথার ওপর সিলিং ফ্যান ঘুরছে। সেই একঘেয়ে শব্দ ব্যতীত পুরো ঘর নিস্তব্ধ। ফুলকে উত্তর খোঁজার জন্য সময় দিয়েছে আবেশ। অবশ্য এই প্রশ্নের উত্তর জানা নেই ফুলের, কারণ ফুল ভুল প্রশ্নে সঠিক উত্তর দেওয়া আদৌ সম্ভব নয়। বেশি সময় নিল না ফুল, ভাবলেই শিন গলায় বলল, আমার মানা না মানাতে কিছু কি পরিবর্তন হবে আবেশ ভাই? আমি যদি তাকে স্বামী হিসেবে না মানি তাহলেই কি সম্পর্ক শেষ হয়ে যাবে? আমি মুক্তি পেয়ে যাব সম্পর্ক নামক অসম্পর্কের বেড়াজাল থেকে? পারবো না তো। তাহলে কেন এমন ভীতিহীন প্রশ্ন জিজ্ঞেস করছো তুমি? ফুলের কথায় রেগে গেল আবেশ। হাতে থাকা তোয়ালেটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। আমার প্রশ্নের উত্তর পাইনি আমি। আমি শুধু জানতে চাই কবে থেকে আসামিকে স্বামী মানতে শুরু করেছিস? আবেশের চিল্লানিতে ঘাবড়ে গেল ফুল। স্তম্ভিত নয়নে তাকালো আবেশের দিকে। রাগে ফুসফুস করছে আবেশ। চোখের কোণে জল জমল ফুলের। এর আগে আবেশ কখনোই উচ্চ স্বরে কথা বলেনি তার সাথে। ফুলের টলমলে চোখ জোড়া দেখে চোখ বন্ধ করে দিল আবেশ। আমি উত্তর চাই ফুল। চোখ সরিয়ে অন্যদিকে তাকালো ফুল। বুক ভরে শ্বাস নিয়ে বলল, আমি কাউকে স্বামী হিসেবে মানি না আবেশ ভাই। মিথ্যা, মিথ্যা বলছিস তুই। স্বামী না মানলে
কেন মিসেস সফুরা বেগমকে বলেছিলি যে তোর স্বামী চা লাইক করে? বল কেন বলেছিলি? আবেশের কথায় বুকের ভেতর ধক করে উঠল ফুলের। আবেশ তো সামলাতে পারছে না নিজেকে, রাগে দুঃখে পাগল পাগল লাগছে নিজেকে। তুমি কিভাবে জানলে এসব? ফুল ক্ষীণ গলায় জিজ্ঞেস করলো। সাদাতকে পড়ানোর সময় সে চা বানিয়ে এনেছিল, তখনই বলল তুই নাকি বলেছিস তোর স্বামী তোর বানানো চা ছাড়া অন্য কারো বানানো চা খায় না। জানিস কথাটা শুনে আমার কেমন লেগেছিল? তুই খুব ভালো করে জানিস আমি চা খাই না, আমার ঘুম হয় না চা খেলে। সেসব জেনেও তুই কেন এসব বলেছিস? শুকনো ঢোক গিলল ফুল। সে নিজেও জানে না কেন সে বলেছিল সেই সব। আমি তো আনমনেই বলে ফেলেছিলাম আবেশ ভাই। ওনার জন্যই তো চা বানাতে শিখতে হয়েছিল আমায়। তোমার মনে নেই কিভাবে চা বানাতে ফোর্স করেছিল আমায়? পাশে টেবিলের ওপর বাড়ি মেরে দিল আবেশ। আর সহ্য করতে পারছে না ফুলের হেলাপেলা। আবেশ ঘুরে বসলো ফুলের দিকে। তখনও ফুলের আর তার মাঝে স্বাভাবিক দূরত্ব বজায় আছে। অবচেতন মনেই বেডশিট আঁকড়ে ধরল আবেশ। নিজেকে ধাতস্থ করে ধরা গলায় বলল। তুই জানিস না ফুল, জানিস না বল আমি তোকে ভালোবাসি, সেটা তুই জানিস না? তারপরও কিভাবে অন্য পুরুষকে মনে জায়গা দিচ্ছিস? আমার ভালোবাসায় কি কমতি আছে বল? আবেশের কথাগুলো শুনে চমকে গেল ফুল। তুমি এসব কি বলছো? আমি কোন দুঃখে অমানুষকে নিজের মনে জায়গা দেব? আমার ভালোবাসা এতটা সস্তা নয় যে অপাত্রে ঢালবো আমি। আমার মন এতটাও দুর্বল বা বেহায়া নয় যে তার প্রতি আমি দুর্বল হয়ে যাব। কৃত্রিম হাসলো আবেশ। থমথম করছে তার ফর্সা মুখশ্রী। অত্যন্ত তিক্ত কথাগুলো আজকে বলতেই হবে। ফুলকে বোঝাতে হবে সে আবারও ভুল পথে চলে যাচ্ছে। ফুল হয়তো নিজেও বুঝতে পারছে না। ফুলের নিজের মনেই তার সাথে বেইমানি করছে। অবশ্য আবেশ নিজেও নিশ্চিত নয় ফুল আসলেই কি বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছে না। তুই সত্যি কথা বলছিস না ফুল? আবেশের হেয়ালি কথা ফুলকে যেন অথৈ সমুদ্রে ছুঁড়ে মারল। আমি তো সত্যি কথাই বলছি। একটা কারণ বলো কেন তার প্রতি আমি দুর্বলতা অনুভব করবো বা করা উচিত আমার? তার মতো দয়া মায়াহীন পাথর মানবের কি অধিকার আছে যে যে লোকটা অন্যদের সামনে আমায় সার্ভেন্ট হিসেবে পরিচয় করিয়ে দেয়, যে লোকটার কারণে অকারণে নির্যাতন করে? কথাটুকু বলতে বলতে যে আমার হাতা গুটিয়ে নেয় ফুল। সঙ্গে সঙ্গে ফুলের বাহুর অস্পষ্ট কালো দাগগুলো দৃশ্যমান হয়। আবেশের দিকে হাত বাড়িয়ে দেয় ফুল। অভিযোগের সুরে বলে। এই যে দাগগুলো দেখছো, এই দাগগুলো ক্ষণস্থায়ী। হয়তো আর কিছুদিন পরে মিলিয়ে যাবে, কিন্তু তার করা প্রত্যেকটা আঘাত আমার শরীর ভেদ করে ছুরি হৃদয় ছুঁয়ে গিয়েছিল আমার। আমার হৃদয়ের সেই দাগ চিরস্থায়ী জানো। যখন আমি জানতে পেরেছিলাম আমার রুমে পরপুরুষ ঢোকার অনুমতি সেই দিয়েছিল, তখন আমি কতটা ক্ষত বিক্ষত হয়েছিলাম তুমি জানো। চোখ বন্ধ করে নেয় আবেশ। নিজেকে স্বাভাবিক রাখার প্রয়াসে বড় বড় শ্বাস নেয়। প্রথম যেদিন ফুলের জবানে উদ্যানের কৃতকর্মের কথাগুলো শুনেছিল সেদিন ভেঙে পড়েছিল আবেশ। ওয়াশরুমের ফ্লোরে বসে কতক্ষণ কান্না করেছিল ইয়াতা নেই। উদ্যান তার ভাই হয়, ব্যাপারটাই যেন সবচেয়ে বেশি লজ্জাজনক লেগেছিল। যেখানে তাকে ঘৃণা করার অজস্র কারণ আছে, তখন অথচ ভালো লাগার একটা কারণও নেই। সেখানে তুমি কিভাবে একসেপ্ট করো যে আমি তাকে স্বামী হিসেবে মেনে নিব? ফুল ভাবলো আবেশ হয়তো তার কথাগুলো বিশ্বাস করে নিয়েছে। অবশ্য ফুল নিজেও এই সব কথাই বিশ্বাস করে। কিছুক্ষণ চুপ থেকে আবেশ বলল। আমি অ্যাকসেপ্ট করতে পারিনি ফুল। বাস্তবকে অ্যাকসেপ্ট করতে হয় না, অ্যাকসেপ্ট করতে হয় যত দ্রুত তুই বাস্তবকে অ্যাকসেপ্ট করে নিবি ততই নিজেকে রক্ষা করতে পারবি। এভাবে পালিয়ে বাঁচা যায় না ফুল। নিজের আত্মার সাথে সম্পর্ক ছিন্ন করে কেউ বাঁচতে পারে না। নিজের অনুভূতিগুলো অ্যাকসেপ্ট না করে তুই তোর আত্মাকে ধোঁকা দিচ্ছিস। ফুলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। বসা থেকে উঠে চিল্লিয়ে বলল। মন গড়া কথা বলো না আবেশ ভাই। আমি সত্যিই তাকে ঘৃণা করি, এতটাই ঘৃণা করি যে তাকে নিয়ে ভাবতেও চাই না আমি। তাকে নিয়ে ভাবার আগে আমি নিজে মৃত্যু কামনা করি। আবেশ নিজেও বসা থেকে উঠে দাঁড়ালো। ফুল নিজেকে সামলে রাখতে পারছে না।
ইচ্ছা করছে চিৎকার করে পুরো পৃথিবীর মানুষকে জানাতে যে সে আসলে ঘৃণা করে উদ্যানকে, ফুল উদ্যানকে ঘৃণা করে। আবেশ এবার ফুলের বাহু চেপে ধরল, সঙ্গে সঙ্গে ফুলের শরীর শিউরে উঠল, ছোটার চেষ্টায় মোছড়ামুছড়ি করতে লাগলো। তার অভিব্যক্তি দেখে অকপট হাসলো আবেশ। ধরে নিলাম তুই সত্যি কথা বলছিস, বাস্তবে ডেভিলটাকে ভালোবাসার কোনো কারণ নেই, তবে আমাকে ভালোবাসার তো অনেক কারণ আছে ফুল। তুই কি তাহলে আমাকে ভালোবাসিস? ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করছে ফুল। আবেশের স্পর্শে শরীরের প্রতিটি স্নায়ুকোষ বিদ্রোহ ঘোষণা করছে, যেন সহ্য করা দুষ্কর হয়ে উঠেছে। ছেড়ে দাও আবির ভাই। ফুলের করুণ আর্তনাদে আবেশের হাত আলগা হয়ে আসলেও পুরোপুরি ছাড়ে না ফুলকে। তুই নিজেও খুব ভালো করে জানিস আমার স্পর্শ সবচেয়ে নিরাপদ তোর জন্য, তবুও কেন সহ্য করতে পারছিস না? উত্তর দে, তোর মনে কি চলছে? কেন এই 3 মাসে তোর চোখে আমি ভালোবাসা খুঁজে পাইনি? এর আগে না হয় অবুঝছিলি, আমার ভালোবাসা সম্পর্কে ধারণা ছিল না, এখন তো আছে, তারপরেও কেন? ডুকরে কেঁদে উঠল ফুল। নিজে থেকেই আবেশের হাত সরিয়ে দিয়ে কয়েক পা দূরে সরে গেল। কানাজড়িত কণ্ঠে ভেঙে ভেঙে বলল, কারণ এসব সম্পর্ক হারাম। তোমার ভালোবাসাটাই হারাম আবেশ ভাই। আমার মন হারাম জিনিস গ্রহণে প্রতিরোধ গড়ে তুলেছে। ফুলের কথায় আবেশ থমকে গেল। কয়েক মুহূর্ত লাগলো কথাগুলো বিশ্লেষণ করতে। কথাগুলোর অর্থ বোধগম্য হতেই আবেশ পুনরায় ফুলকে টেনে নিজের দিকে ঘোরালো। আবেশের রক্তিম চোখ জোড়া দেখে ফুলের গলা শুকিয়ে এলো। কি বললি তুই? আমার ভালোবাসাটা হারাম? ফুল মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকালো। কি বলবে সে? মাঝে মাঝে সত্য কথাগুলো মিথ্যার তুলনায় বড় দুর্যোগ বয়ে আনে। সেই রকম পরিস্থিতিতেই পড়েছে সে। কিন্তু আমি আমি সেভাবে বলতে চাইনি আবেশ ভাই। কিভাবে বলতে চেয়েছিস ফুল? বল, আমি শুনছি। আবেশের গলা এবার আটকে আসছে, বড় বড় শ্বাস নিচ্ছে, হাত পা কাঁপছে। আবেশের অস্থিরতা বুঝতে পারল ফুল, কিন্তু আবেশের অনুভূতি সম্পর্কে বেখেয়ালি ফুল বুঝে উঠতে পারল না আবেশের মন ভাঙন রোধে কী করা উচিত। তবুও অনেক ভাবনা চিন্তা করে ফুল বলল, আমি বলতে চাইছি যত দ্রুত সম্ভব আমি তাকে ডিভোর্স দিতে চাই, তারপর আমি তোমায় বিয়ে করে নেব। ফুলের এই একটা কথা আবেশকে শান্ত করে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। ফুল নিজেও এই সিদ্ধান্তে অটল। এতে নিজের আত্মার সাথে সম্পর্ক ছিন্ন হলেও ফুলের কিছু যায় আসে না। বেহায়া আত্মার সাথে কোনো সম্পর্ক রাখতেও চায় না ফুল। অবশ্য ফুল বিশ্বাস করে তার জন্য আবেশের ভালোবাসা হালাল হয়ে গেলে সে ভালোবাসা গ্রহণে তার মন আর বাধা দেবে না। ফুল এও বিশ্বাস করে যাকে তুমি ভালোবাসো তার থেকে যে তোমাকে ভালোবাসে তার সাথে বেশি ভালো থাকা যায়। সেই তোমার যোগ্য এবং পরিশেষে সেই তোমাকে ডিজার্ভ করে। এতে করে পুরো একটা জীবন ভালোবাসাবিহীন অবহেলা পেয়ে কাটাতে হয় না। উদ্যানকে ডিভোর্স দিয়ে ফুল নিঃসংকোচে বিয়ে করে নেবে আবেশকে। ফুলের ভাবনার মাঝেই আবেশ বলে উঠল, তোর আর ডেভিলটার নিকাহনামা জোগাড় করে ফেলেছি আমি। আচমকা এহেন কথা শুনে হকচকিয়ে গেল ফুল। জোরপূর্বক হেসে বলল, তাই নাকি? কিভাবে পেলে? আবেশ এগিয়ে গেল টেবিলের দিকে। সেখান থেকে মানি ব্যাগটা তুলে পকেটে রাখতে রাখতে বলল, আকরাম চাচার ছেলে ঢাকায় গিয়েছে, আমি নাম ঠিকানা সহ প্রয়োজনীয় তথ্য লিখে দিয়েছিলাম, সেখান থেকেই নিকাহনামা জোগাড় করতে সক্ষম হয়েছে। দম আটকে এলো ফুলের, তবুও হাস্যোজ্জ্বল গলায় বলল, সে তো তাহলে অনেক বড় উপকার করলো। এবার ফিরলে তাকে নিয়ে এসো, নিজ হাতে রান্না করে খাওয়াবো। এখন ফুলের হাসি হাসি মুখ দেখে আবেশও খুশি হয়ে গেল। এই প্রথম হয়তো সে ফুলের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছে। দরজা পর্যন্ত এগিয়ে গেল আবেশ, পেছনে ঘুরে বলল, চল তোকে সি বিচ থেকে ঘুরিয়ে আনি। আবেশের কথা শুনে ফুলের চোখ জোড়া মুক্তদানার ন্যায় চকচক করে উঠল, কিন্তু পরপরই নিস্তেজ গলায় বলল, এখন তো রাত। দরজার সাথে হেলান দিয়ে তাড়ালো আবেশ। উৎফুল্ল কণ্ঠে বলল, তাতে কি হয়েছে ওয়াইল্ড ফ্লাওয়ার, আমি আছি না? আমার সাথে যখন যাচ্ছিস আনন্দ লোকেই যাচ্ছিস।
ফুলের ঠোঁটের কোণে স্ফীত হাসি ফুটে উঠল। সেই সঙ্গে মনে পড়ে গেল উদ্যানের বলা কথাটা। আমার সাথে যাচ্ছিস যখন, জাহান্নামে যাচ্ছিস। পুরো রুম জুড়ে পায়চারি করছে উদ্যান। এতক্ষণ যাবৎ ফুল আবেশের রুমে কী করছে বুঝে উঠতে পারছে না। এর আগে আবেশ থাকাকালীন ফুল কখনোই যায়নি আবেশের রুমে, গেলেও এতক্ষণ থাকেনি। আর উদ্যান ও আবেশের রুমে কোনো প্রকার স্পাই ক্যামেরা বা মাইক্রোফোন লাগায়নি, লাগানোর প্রয়োজন বোধ করেনি। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে দেওয়ালে লাগানো স্ক্রিনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে উদ্যান বলে উঠল, শুধুমাত্র নিজের সমস্যার জন্য তোমাকে ওখানে ফেলে রেখেছি মিসেস ভুল। খুব শীঘ্রই আমাদের আবারও দেখা হবে, আর মাত্র কয়েক মাস। তারপর আমি তোমাদের আষ্টেপৃষ্টে নিজের সাথে জড়িয়ে নেব। গেট রেডি ফর দ্যাট। তন্মধ্যেই স্ক্রিনে ফুলের উপস্থিতি পরিলক্ষিত হয়। স্ক্রিনে দেখা যাচ্ছে ফুল আর আবেশ রুম থেকে বেরিয়ে বাইরে কোথাও যাচ্ছে। এটা দেখে উদ্যান হাতে থাকা রিমোটের বোতাম টিপে স্ক্রিন অফ করে দেয়। তারপর এগিয়ে যায় কি হোল্ডারের দিকে। সেখান থেকে বাইকের চাবি নিয়ে ঘুরে তাকায় ফ্লোরের দিকে। টয়ের সাথে খেলা করছে তান। উদ্যান সেদিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর এক হাত পকেটে ঢুকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। লিভিং রুমে এসে দেখে হৃদমও কোথাও একটা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। উদ্যানকে দেখে হৃদম জিজ্ঞেস করে, কোথাও যাচ্ছিস? উদ্যান মাথা নেড়ে বলে, শহরের দিকে যাচ্ছি। তুই? হাতে বাইকিং গ্লাভস পরতে পরতে হৃদম বলল, আমিও সেদিকে যাচ্ছি, চল একসাথে যাই। উদ্যান সম্মতি জানিয়ে কনসোলের বোতাম টিপে রুমাকে ডাকে। রুমা হাজির হতেই তাকে বলে, আমি বাইরে যাচ্ছি, আজকে ফিরবো না। তানের দিকে খেয়াল রাখিস। আচ্ছা মাস্টার। রুমা হালকা মাথা নিচু করে উদ্যানের রুমের দিকে চলে গেল। হৃদম কোনা চোখে তাকিয়ে আছে উদ্যানের দিকে। কয়েকদিন যাবৎ উদ্যানকে বড্ড অচেনা অচেনা লাগে। মনে হয়, আরে এ আবার কে? এ তো তেজীব নয়, এ তো কোমল ভদ্র মিষ্টিভাষী ছেলেটা। তেজীব হতেই পারে না। হৃদমের দৃষ্টি উপেক্ষা করে হাঁটা ধরল উদ্যান। বিড়বিড় করে বলল, আজকাল সব একটু বেশি তাকাচ্ছে আমার দিকে। আমার রূপ বেড়ে গেল নাকি বুঝে উঠতে পারছি না। উদ্যানের কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল হৃদম। ততক্ষণে উদ্যান বাড়ি থেকে বেরিয়ে গেছে। হৃদম এবার দৌড় লাগালো উদ্যানের পিছু পিছু। আরে দাঁড়া, একসাথে যাব। বড় বড় পা ফেলে উদ্যানের পাশাপাশি হাঁটতে সক্ষম হলো হৃদম। পার্কিং লটের দিকে অগ্রসর হতে লাগলো। তন্মধ্যে হৃদম সুযোগ পেয়ে প্রশ্ন করে বসল, বোকা ফুলকে এখনো খুঁজিস তুই? থেমে গেল উদ্যান। ভ্রু কুঁচকে তাকালো হৃদমের দিকে। বোকা ফুল? এটা আবার কোন ফুল? আর এমন অদ্ভুত ফুলকে আমি বা খুঁজতে যাব কোন দুঃখে? হেসে উঠল হৃদম। উদ্যানের কনফিউজড মুখখানা দেখে বেশ মজা পেয়ে গেল। আমি কোনো ফুলকে খোঁজার কথা বলিনি, তোর পার্সোনাল মেটকে খোঁজার কথা বলছি। হৃদমের কথায় উদ্যানের দৃষ্টি নিগুড় হলো। পুনরায় হাঁটা ধরে বলল, খুঁজে, তবে খোঁজ পাইনি এখনো। উদ্যানের কথার প্রেক্ষিতে হৃদম সরল গলায় বলল, এখনো খুঁজে চলেছিস? তাও আবার একা একা? লোহানার মেলের সাহায্য নিতে পারতি। হৃদমের কথা সম্পূর্ণভাবে এড়িয়ে গেল উদ্যান। মেয়েটার নাম বোকা ফুল হলো কবে থেকে? উদ্যানের প্রশ্নে মুখ বাঁকালো হৃদম। আরে ওকে শুরু থেকে বোকাশোকা টাইপের লাগছে। আমি আবার মেয়েদের ফেস দেখলেই ক্যাটাগরি অনুমান করতে পারি। তারপর চার্লসের সাথে সেই ইনসিডেন্টের পর মেয়েটা তো নিজেকে বোকা হিসেবে প্রমাণ করে দিয়েছিল। উদ্যান আর কিছু বলল না। ফুল যে বোকা সেটাও সে জানে। সমুদ্রের তীর ঘেঁষে হেঁটে যাচ্ছে ফুল আর আবেশ। আজকে সমুদ্র উতাল বেশ। বিকট গর্জন তুলে একের পর এক ঢেউ আছড়ে পড়ছে বেলাভূমিতে। ফুলের এক হাতে কুলফি মালাই, আর এক হাতে চকলেট। সে তো আইসক্রিম খাওয়ায় ব্যস্ত। আর আবেশ ব্যস্ত নিজের বুনো ফুলের উচ্ছ্বাস দেখতে। হঠাৎ করে ফুলের নজর যায় আবেশের হাতের দিকে। এ কি, তোমার আইসক্রিম তো গলে পানি হয়ে গেল, খেলে না কেন? অপ্রস্তুত হয়ে পড়ল আবেশ। হাতের দিকে তাকিয়ে দেখল সত্যি সত্যি আইসক্রিম গলে গেছে। চোখ মুখ কুঁচকে গেল ফুলের। পার্স থেকে টিস্যু বের করে আবেশের দিকে এগিয়ে দিল। বোকা হেসে ফুলের থেকে টিস্যু নিয়ে হাত মুছতে লাগলো আবেশ। খেয়াল কোন দিকে ছিল তোমার?
এদিক ওদিক চোখ সরিয়ে এদিক সেদিক তাকিয়ে আমতা আমতা করতে লাগলো আবেশ। আমি ভুলে গিয়েছিলাম আইসক্রিমের কথা। আবেশের মিনমিনিয়ে বলা কথাটা ঠিক বুঝে উঠতে পারল না ফুল। প্রসঙ্গ পাল্টে বলল, 2 দিন পর ভর্তি পরীক্ষা আছে, আমি একা একা কিভাবে যাব? একা একা যাবি কেন? আমি আছি না, আমি নিয়ে যাব। অফিসে কথা বলেই রেখেছি, সেদিন ছুটি নিয়ে অফ ডেতে ডিউটি করে পুষিয়ে দেব। আবেশের কথায় চিন্তামুক্ত হলো ফুল। স্বস্তির নিঃশ্বাস ফেলে সমুদ্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। রাত হওয়াতে সমুদ্রের এতটা কাছে খুব একটা মানুষ নেই। যারা আছে তারা সবাই সিসাইড মার্কেটের আশেপাশে, লোকজন কম নেই, অসংখ্য লোকজন। এই নিয়ে ফুল কয়বার এখানে এসেছে হিসেব নেই। চলো আবেশ ভাই, বাড়িতে ফিরে যাই, কাল তো আবার ডিউটি আছে তোমার। ফুলের কথায় সম্মতি জানিয়ে হাঁটা ধরল আবেশ। তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, একা একা মেনেই হচ্ছিস, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। আবেশ ও ফুল দুজনেই পেছনে ঘুরে তাকায়। সামনেই দাঁড়িয়ে আছে 3 জন লোক। দেখে স্থানীয় বলে মনে হচ্ছে। ঠোঁটের কোণে লেগে আছে অশ্লীল হাসি। তাদের ভাবভঙ্গি দেখে আবেশের পেছনে ছিটিয়ে গেল ফুল। 3 জনের মধ্যে থেকে একজন উকি মেরে তাকায় ফুলের দিকে। ভয় পাচ্ছিস কেন মেয়ে? এই ছেলেটার সাথে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছিস, আমাদের সামনে নাটক করছিস। আবেশ এবার সতর্ক চোখে তাদের দিকে তাকিয়ে ফুলকে আড়াল করে নিল। ও আমার বউ, যেতে দাও আমাদেরকে। আবেশের কথার প্রতি উত্তরে লাঠিধারী যুবকটি বলে উঠল, স্বামীকে কেউ ভাই বলে না রে শালা, আমি স্পষ্ট শুনেছি মেয়েটা তোকে আবেশ ভাই বলে ডেকেছে। বলেই সমস্বরে হেসে ওঠে লোকগুলো। তাদের সে বিদঘুটে হাসি দেখে ফুলের গলা শুকিয়ে এলো। আবেশের শার্ট খামচে ধরে নিম্ন গলায় বলল, কথা কাটাকাটি করো না, পালাই চলো। আবেশ নিজেও বুঝলো এদের সাথে কথা বাড়ানো মানে আরও বেশি করে ঝামেলায় জড়িয়ে যাওয়া। বুক ভরে শ্বাস টেনে দিল আবেশ। তারপর হঠাৎ করেই ফুলের হাত ধরে দৌড় লাগালো, কিন্তু বেশি দূর যেতে পারল না। তার আগেই আরও 2 জন লোক সামনে এসে তাদেরকে ঘিরে ফেলল। ফুলকে টেনে নিজের পিছনে লুকিয়ে ফেলল আবেশ। সাবধানী দৃষ্টিতে আশেপাশে থাকা 5 জন লোকের দিকে তাকিয়ে ফুলের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলল, সুযোগ পাওয়া মাত্রই দৌড়ে চলে যাবি, আমার জন্য অপেক্ষা করবি না। যেখানে মানুষের ভিড় আছে সেখানে গিয়ে দাঁড়াবি। ফুলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মাথা নেড়ে বলল, আমি তোমায় রেখে যাব না। চোখ বন্ধ করে নিল আবেশ। কঠোর গলায় বলল, আমাকে ওরা কিছুই করবে না, ওদের নজর তোর উপর। বোঝার চেষ্টা কর, আবেগে গা ভাসালে চলবে না। আমি বলার সঙ্গে সঙ্গেই সর্বশক্তি খাটিয়ে দৌড় লাগাবি, নইলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। উপায়হীন ফুল বুঝে উঠতে পারল না তার কি করা উচিত। বুক ফেটে কান্না বেরিয়ে আসছে, হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে। তাকে ভাবনা চিন্তা করার সময়টুকুও দিল না আবেশ। হুট করে পেছনে ঘুরে 2 হাতে দুজনের মুখ বরাবর ঘষে মেরে দিল। ফুলের উদ্দেশ্যে চিল্লিয়ে বলল, রান ফুল রান। ফুলের পা স্বয়ংক্রিয়ভাবে দৌড় লাগালো। খানিকটা দূরে গিয়ে পেছনে ফিরে দেখলো লাঠিধারী লোকটা আবেশের পায়ে বাড়ি মেরেছে। ফুলকে থেমে যেতে দেখে আবেশ আবারও বলল, ডোন্ট স্টপ, রান অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। হাউমাউ করে কেঁদে উঠল ফুল। তবুও সাহায্য পাওয়ার আশায় কাউকে খুঁজে আনার লক্ষ্যে প্রাণপণে দৌড়াতে লাগলো। জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা ধরে ছুটে চলেছে উদ্যান আর রিদম। বাইকের গতি দেখে বোঝা যাচ্ছে রেস করছে তারা। রিদমের থেকে বেশ এগিয়ে আছে উদ্যান। তবুও স্বভাবতই ফুল স্পিডে বাইক রাইড করছে সে। তখনই কাজে ব্যাগড়া দিয়ে গুম গুম শব্দে ফোন বেজে ওঠে। ভ্রুক্ষেপ করে না উদ্যান, কিন্তু এক নাগাড়ে বেজেই চলেছে ফোনের অবাধ্য রিংটোন। প্রচণ্ড বিরক্তি নিয়েই কানে থাকা ব্লুটুথের সাহায্যে কল রিসিভ করে উদ্যান। রক্সটা কণ্ঠে শুধায়, কে? অপর পাশ থেকে এমন কিছু ভেসে এলো যা শোনার জন্য প্রস্তুত ছিল না উদ্যান। ঘটনার রেশে বাইকের স্পিড কমিয়ে দিল উদ্যান। ব্যস্ত গলায় বলল, মেয়েটাকে যেন কেউ টাচ করতে না পারে, ওর সাহায্য করো। উদ্যানের অনুমতি পেয়ে কল কেটে দেয় অপর পাশে থাকা লোকটা। এই ফাঁকে উদ্যানকে ওভারটেক করে চলে যায় রিদম। ঘটনার ঘূর্ণিপাকে বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে গেল উদ্যানের। দাঁতে দাঁত পিষে পুনরায় বাইকের স্পিড বাড়িয়ে দিল।
আবেশকে রেখে অনেকটা দূরে চলে এসেছে ফুল। আর কিছুটা দূরে গেলেই মানুষজনের উপস্থিতি। আচমকা ফুল দেখলো কয়েকজন লোক সামনের দিক থেকে তার দিকে এগিয়ে আসছে। ভীত সন্ত্রস্ত ফুল হাঁপাতে হাত জোর করে বলল, আমাকে যেতে দিন, ছেড়ে দিন আমায়। লোকগুলো কিছু বলল না, শুধু মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তাদেরকে জড়বস্তুর ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে ফুল কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আমায় সাহায্য করুন, আবেশ ভাইকে বাঁচান। লোকগুলো এখনো নিশ্চুপ। ফুল বুঝতে পারলো এরা তার কোনো সাহায্য করবে না। সে তাদেরকে পাশ কাটিয়ে 2 পা এগিয়ে যেতেই পেছন থেকে আবেশের ডাক ভেসে আসে। দাঁড়া ফুল। চকিত নয়নে পেছনে ফিরে তাকায় ফুল। হাঁটুতে হাত রেখে ঘুরিয়ে ঘুরিয়ে হেঁটে আসছে আবেশ। এক ছুটে আবেশের কাছে চলে যায় ফুল। তুমি তুমি ঠিক আছো আবেশ ভাই? ফুলের কান্না জড়িত কণ্ঠ শুনে আবেশের মুখে হাসি ফুটে ওঠে। সেই হাসি সুখের বা আনন্দের নয়, বরং বেদনা মিশ্রিত হাসি। তুই ঠিক আছিস ফুল? আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। ওরা দুজন মিলে আমাকে আটকে রেখে বাকি 3 জন তোর পিছু পিছু এসেছিল। আবেশের কথা শুনে হালকা ঘাড় বাঁকিয়ে পাশ ফিরে তাকায় ফুল। কিন্তু কিছুক্ষণ আগে থাকা লোকগুলোকে আর সেখানে খুঁজে পায় না। কোথায় হাওয়া হয়ে গেল লোকগুলো? তোমাকে ওরা মেরেছে আবেশ ভাই? আবেশের হাঁটুতে হাত বুলিয়ে দিতে লাগলো ফুল। আবেশ ফুলের মাথায় হাত রেখে বলল, না, 2টো বাড়ি লেগেছিল। তারপর আমিও ওদের দুজনকে ধাক্কা দিয়ে তোর পিছু পিছু চলে এসেছি, কিন্তু পথিমধ্যে ওদের কাউকে আর খুঁজে পেলাম না। তোর পিছন পিছন যারা এসেছিল তারা কোথায় গেল? ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাতে লাগলো ফুল। তাকে ভয় পেতে দেখে আশ্বস্ত দিল আবেশ। মনে হয় চলে গেছে, ভয় পাস না। শুকনো ঢোক গিলে উপর নিচে মাথা নাড়ল ফুল। অদ্ভুত দেখতে লোকগুলো হঠাৎ করে এসে আবার হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল কিভাবে, বুঝে উঠতে পারল না। ঘড়ির কাঁটায় রাত 10:30। ডাইনিং টেবিলে বসে ডিনার করছেন মাহবুবা সুলতানা, রেহানা বেগম আর মেহিক। কারো মুখেই কোনো কথা নেই। নীরবতা ভেঙে মেহিক বলে ওঠে, 2 দিন পর ভর্তি পরীক্ষাটা দিয়ে আমি বাড়িতে চলে যাব খালামণি। মাহবুবা সুলতানা কিছু বললেন না, যেন সে শুনতেই পাননি মেহেকের কথা। এই ব্যাপারগুলোই আর মেহেকের ভালো লাগে না। মাহবুবা সুলতানা বলতে গেলে কোনো কথাই বলেন না কারোর সাথে। অজ্ঞতা রেহানা বেগমই বললেন, ঠিক আছে, কিন্তু কয়দিন থাকবা? প্লেটের দিকে তাকিয়ে রইল মেহেক। শান্ত গলায় বলল, জুলাই মাস থেকে ক্লাস শুরু হবে, তার কয়েকদিন আগে আসব। ভর্তি পরীক্ষার 4 মাস পরে ক্লাস শুরু হবে। রেহানা বেগমের প্রশ্নে হ্যাঁ বোধক মাথা নাড়ে মেহেক। টেবিল জুড়ে আবারও পিনপতন নীরবতা ভর করে। তন্মধ্যে কলিং বেলের আওয়াজ ভেসে আসে। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করলো উদ্যান। তাকে দেখে চমকে উঠল মেহেক। মাহবুবা সুলতানা নিস্তেজ চোখে প্লেটের দিকেই তাকিয়ে আছেন। রেহানা বেগমও খুব একটা অবাক হচ্ছেন বলে মনে হলো না। হাতে থাকা হেলমেটটা সোফার ওপর ছুঁড়ে ফেলে দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো উদ্যান। কয়েক ধাপ উপরে উঠে থেমে গেল সে। পুনরায় নেমে এসে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ালো। টেবিলের ওপর চোখ বুলিয়ে উৎসুক গলায় বলল, Wow, the food looks really tempting. Smells great too. I think I should taste it. একটা চেয়ার টেনে ধপ করে বসে পড়ল উদ্যান। সে বসার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। এতক্ষণ যাবৎ বেখেয়ালি থাকা মাহবুবা সুলতানাও হতভম্ব হয়ে তাকিয়ে আছে উদ্যানের দিকে। যে ছেলেটা এই বাড়িতে থাকাকালীন নিজের রুমে একা একা বসে খাবার খেয়েছে, সেই ছেলেটা নিজে থেকেই তাদের সাথে এক টেবিলে খেতে বসে পড়েছে। তাও আবার আবেশের সাথে ফুল পালিয়ে যাবার 3 মাস পর এসে। শুধু মাহবুবা সুলতানাই নয়, রেহানা বেগম আর মেহেকও বড় বড় চোখে তাকিয়ে আছে উদ্যানের দিকে। তাদের চাহনি টের পেয়ে হালকা হাসলো উদ্যান। তার সেই হাসি দেখে শ্বাস নিতে ভুলে গেল 3 জনেই। উদ্যান এবার গলা পরিষ্কার করে বলল, আমি জানি আমার রূপ বেড়ে গেছে, তাহলে এইভাবে তাকিয়ে থাকবেন না, লজ্জা লাগে আমার। পর ধাক্কা খেয়ে বিস্ময়ে বিমূঢ় হয়ে বসে আছে 3 জনেই। প্লেটের খাবার বেড়ে তাদের রিয়াকশন উপভোগ করতে করতে খাবার খাচ্ছে উদ্যান। 1 পিস মাংসের টুকরো মুখে নিয়ে ভ্রু কুঁচকে তাকায় উদ্যান। মেহেকের উদ্দেশ্যে বলে, নজর লাগিয়ে দিবেন দেখছে,
দৃষ্টি সংযত করুন, নইলে প্রেমে পড়ে যাবেন। আমি কিন্তু বিবাহিত, প্রেম টেম করতে পারবো না। কথাটা শুনে কেসে ওঠে মেহেক। তার কাশির শব্দে হুঁশ ফিরে মাহবুবা সুলতানা আর রেহানা বেগমের অস্বস্তি লুকাতে দুজনের পানি এগিয়ে দেয় মেহেকের দিকে। কার দেওয়া পানিটা নেবে সেটা ভেবেই এবার দ্বিধায় পড়ে যায় মেহেক। তাদের কাণ্ডকারখানা দেখে উদ্যানের ঠোঁটের কোণের হাসির পরিধি বিস্তৃত হলো। আমাকে ইমপ্রেস করার জন্য সবাই দেখছি নাটক শুরু করে দিয়েছে, যেখানে যাচ্ছে সেখানে এন্টারটেইনড হচ্ছে। তবে সত্যি বলতে আমাকে শুধু একটা জিনিস ইমপ্রেস করতে পেরেছে, আর সেটা হলো থেমে যায় উদ্যান। এদিকে পুরো কথাটা শোনার আশায় চেয়ে আছে তিনজনেই, কিন্তু উদ্যান তো তাদের অবস্থা দেখে বেশ মজা পাচ্ছে, তাই সে বাকি কথাটুকু আর বলল না। হাত ধুয়ে পানি খেয়ে নিল, তারপর ঢেকুর তুলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। যাওয়ার আগে বললে গেল, খাবারের জন্য ধন্যবাদ। নাইট ক্লাবে ঢুকতেই রিদমের মুড ফ্রেশ হয়ে যায়। এই জন্যই তো সে এত লাইক করে এই জায়গাটাকে। সোলার স্ট্রিটে সবাই যার যার মতো ব্যস্ত আছে আজকে, তাই রিদমও সেই সুযোগে চলে এসেছে ক্লাবে। কাউন্টারের দিকে এগিয়ে যেতেই একজন পরিচিত মেয়ে এসে রিদমের সাথেই ঢলাঢলি করতে শুরু করলো। তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো না রিদম, উল্টো সব কয়টা মেয়েকে একসাথে সামনে ড্রিঙ্কস অর্ডার করলো। আজকে আমার সাথে চলো বেবি। একটা মেয়ে রিদমের গলা জড়িয়ে ধরল। রিদম রাজি হতেই যাবে, তার আগে আরেকটি মেয়ে বলে উঠে, না, রিদম বেবি আজকে আমার সাথে যাবে। ব্যাস লেগে যায় যুদ্ধ। তাদের যুদ্ধে অতিষ্ঠ হয়ে রিদম হাত উঠিয়ে বলে, তোমরা এক কাজ করো, ওই ফাঁকা জায়গাটাতে গিয়ে চুলোচুলি করো। যে সবচাইতে বেশি চুল ছিঁড়তে পারবে আজকে রাতটা রিদম তার সাথে কাটাবে। রিদমের কথায় সেখানেই চুলোচুলি লেগে যায়। মেজাজ খারাপ হয়ে যায় রিদমের। এই মেয়েগুলো তার মুডের 12টা বাজিয়ে দিচ্ছে। যে করেই হোক এদের সরাতেই হবে। কথাগুলো ভাবতে ভাবতেই এদিক সেদিক তাকালো রিদম। অদূরে বসে থাকা একটা মেয়েকে দেখিয়ে দিয়ে বলল, আমি ডিসাইড করে ফেলছি আজকে রাতটা আমি ওই মেয়েটার সাথে কাটাবো। সো আজকের মতো বিদায় হও তোমরা। মেয়েগুলো একে অপরের দিকে রাগি চোখে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। এতক্ষণ পর স্বস্তির শ্বাস ফেলল রিদম। ড্রিঙ্কস হাতে নিয়ে সামনে তাকাতেই দেখলো একটু আগে সে যেই মেয়েটাকে দেখিয়ে দিয়েছে সেই মেয়েটা কাটকাট চোখে তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটাকে দেখে বিস্ময় খেল রিদম। এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, এই মেয়ে হচ্ছে ইন্সপেক্টর উর্বি। মিসেস উর্বি সেন। তখন উর্বি উল্টো দিকে ঘুরে তাকায়, চেহারা দেখতে পায়নি রিদম। উর্বিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে দেখে অজান্তেই ভয় পেয়ে গেল রিদম, কিন্তু উর্বি কোনো কিছু বলল না। নির্বিঘ্নে হাতে থাকা ড্রিঙ্কসে চুমুক দিতে লাগলো। রিদম ভাবলো উর্বি হয়তো চিনতে পারেনি তাকে, তাই সেও খুব একটা মাথা ঘামালো না। ঘড়ির কাঁটে রাত 12টা বেজে 31 মিনিট। ক্লাবের ভেতর আজকে একজন সিঙ্গার এসেছে, তাকে ঘিরেই সবাই মেতে আছে। রিদমও আজকে কোনো মেয়ের সাথে পার্সোনাল রুমে যায়নি, এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছে। এর পেছনে তেমন কোনো কারণ নেই। মাঝে মাঝে রিদম এখানে এসে শুধুমাত্র সময় কাটায়, সব সময় মেয়েদের সাথে রাত কাটায় না। এই মেয়ে, তুমি আমার গালে জুতো মেরে দিয়েছো। কি ভাবো কি তুমি নিজেকে? হঠাৎ কারো চিৎকারে রিদমের ভাবনায় বিঘ্ন ঘটে। ঘুরে তাকায় পেছনের দিকে, দেখতে পায় দুজন ছেলের সাথে দাঁড়িয়ে আছে উর্বি। এক হাতে জুতো আর এক হাতে সাইড ব্যাগ। উর্বিকে দেখেই বোঝা যাচ্ছে পুরো দস্তর মাতাল অবস্থায় আছে সে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলে দুটো একেবারে উর্বির ওপর হামলে পড়ে কথা বলছে। উর্বি না পেরে আবারও জুতো দিয়ে বাড়ি মেরে দেয় ছেলেটার গালে। আমি ইন্সপেক্টর উর্বি, ভেবে চিন্তে কথা বলবি কুত্তা। উর্বির আক্রমণাত্মক আচরণে ছেলে দুটো এবার উর্বির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তোর তেজ সব বের করছি, চল আমার সাথে। ছেলে দুটো 2 কদম এগোতেই রিদম এসে সামনে দাঁড়ায়। রিদমকে দেখে দুটো ছেলে ভদ্র গলায় বলে, স্যার, এই মেয়েটা চরম লেভেলের অসভ্য। আজকেই এসছে প্রথম এখানে, এসেই আমার গালে জুতো মেরেছে। বুকের ওপর হাত বেঁধে ঠায় দাঁড়িয়ে রইল রিদম। তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে গাঢ় ভাঁজ পড়ল ছেলে দুটোর। রিদম আঙুলের ইশারায় ছেলে দুটোকে চলে যেতে বলল। ছেলে দুটো কিছু বলার জন্য মুখ খুলতেই রিদম চোখ রাঙিয়ে তাকায়। সাথে সাথে ছেলে দুটো ঢোক গিলে পিছিয়ে যায়। উর্বি চিনে উঠতে পারে না রিদমকে। মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনে চোখে ঝাপসা দেখছে।
সে মনে করে হৃদমও হয়তো ওই ছেলেগুলোর সাথেই আছে। কথাটা ভেবে হাতে থাকা জুতোটা হৃদমের উদ্দেশ্যে ওঠায় উর্বি। হকচকিয়ে গেলেও উর্বির হাত ধরে ফেলে হৃদম। বিক্ষিপ্ত গলায় বলে, কন্ট্রোল ইয়োর সেলফ মিসেস উর্বি সেন। উর্বি সেন সম্বোধনে স্তব্ধ হয়ে যায় উর্বি। ঠোঁট ফুলিয়ে বলে, আমি মিসেস উর্বি সেন নই, মিস উর্বি রায়। বলেই ফ্লোরের ওপর বসে পড়ে উর্বি। হৃদম অবাক চোখে তাকায় উর্বির দিকে। মেয়েটা উল্টোপাল্টা বলছে, কিন্তু মাতাল অবস্থায় তো কিছু কিছু মানুষ সত্যি কথাই বলে ফেলে। হৃদম বেশি কিছু ভাবতে পারল না। তার আগে শব্দ করে কেঁদে ওঠে উর্বি। কিছুক্ষণ পর টেবিলের পাশাপাশি চেয়ারে বসে আছে হৃদম আর উর্বি। হৃদম আর চোখে তাকিয়ে আছে উর্বির দিকে। মেয়েটাকে এতটা অগোছালো রূপে দেখবে ভাবতেও পারেনি হৃদম। কেঁদে কেটে চেহারার বেহাল দশা বানিয়ে ফেলেছে। হৃদম প্রচুর ধৈর্য সহকারে উর্বির জীবন বৃত্তান্ত শুনছে। মেয়েটা শুধু তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে সেই সবই বলছে, এক কথাই বারবার বলছে। তবুও হৃদম বিরক্ত হচ্ছে না, উল্টো উর্বির কথা বলার ধরনে মুগ্ধ হচ্ছে। মেয়েটার চুলগুলো এলোমেলো, চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে চেহারাটাও যেন কোনো একভাবে আকৃষ্ট করছে হৃদমকে। আমাকে ডিভোর্স দিয়ে দিল, বিনা দোষে আমাকে ডিভোর্সের তকমা লাগিয়ে দিল। আমার মা বাবা আমার সাথে কথা বলে না, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তাদের মতে ডিভোর্সি মেয়েদের মুখ দেখা অকল্যাণের। আমার জন্য নাকি আমার বোনের বিয়ে হবে না, সেই জন্য। কেঁদে উঠল উর্বি। আর কিছু বলতে পারল না। হৃদম নিশ্চুপ হয়ে বসে রইল। হঠাৎ করে অনুভব করলো উর্বি তার কাঁধের ওপর মাথা রেখেছে। জায়গাতেই জমে গেল হৃদম। আশেপাশের কোলাহল চাকচিক্য যেন মুহূর্তে ম্লান হয়ে থমকে গেল হৃদমের দৃশ্যপটে। ফুলের ছবির সামনে অনেকক্ষণ যাবৎ বসে আছে উদ্যান। স্পাই ক্যামেরাতে ততটা পরিষ্কারভাবে দেখা যায় না, তাই এই পর্যায়ে ভালোভাবে দেখে নিচ্ছে। কিন্তু যতবারই সে ফুলের ছবির দিকে তাকায়, ঠিক ততবারই তার দৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে আটকে যায় ফুলের ঠোঁটের উপরে থাকা তিলটাতে। কোনো প্রকারেই চোখ সরাতে পারে না। ব্যাপারটা বুঝতে পেরে ঢোক গিলে চোখ বন্ধ করে নিল উদ্যান। বসা থেকে উঠে ফুলের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। বইগুলো অত্যন্ত পরিপাটি ভঙ্গিতে গুছিয়ে রাখা টেবিলের ওপর। মনের ভাবনাগুলোকে উপেক্ষা করার চেষ্টায় আর মনেই বই ঘাঁটতে লাগলো উদ্যান। বেশ কিছুক্ষণ ঘাটাঘাটি করে চোখ পড়ল একটি ডায়েরি। থেমে গেল উদ্যান। বইয়ের আড়াল থেকে টেনে বের করলো ডায়েরিটা। গোলাপি রঙা ডায়েরিটার উপর ইংরেজিতে লেখা, দ্য সিক্রেট অফ ফ্লাওয়ার। লেখাটি দেখে কৌতূহলী হয়ে পড়ে উদ্যান। আলতো হাতে ডায়েরিটা খুলে প্রথম পৃষ্ঠায় চোখ বুলায়। সেখানে লেখা ছিল, ডোন্ট টাচ উইথ আউট ফ্লাওয়ার্স পারমিশন। লেখাটি দেখে মুখ বাঁকালো উদ্যান। বিড়বিড় করে বলল, ড্রেসিং রুমে বসে দেয়ালকে চোখ বন্ধ করতে বলছ? ভেরি রিডিকুলাস। আমি কে সেটা ভুলে যাও না ভুল। আমি কে সেটা ভুলে যাও না। এই জন্মে আমি বিহীন তুমি কিন্তু অস্তিত্বহীন। কেটে গেছে 2 দিন। আজকে ফুলের ভর্তির পরীক্ষা। কিছুক্ষণ আগেই পরীক্ষা শেষ হয়েছে। হল থেকে বের হতেই ফুল দেখলো আবেশ দাঁড়িয়ে আছে। সেই দিন পায়ে ভালোই ব্যথা পেয়েছিল আবেশ। এখন পর্যন্ত স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। কিরে, পরীক্ষা কেমন হয়েছে? আবেশের প্রশ্নে মুচকি হাসে ফুল। খুব ভালো হয়েছে। তাহলে তো তোকে মিষ্টি মুখ করাতে হচ্ছে। বলেই পকেট থেকে চকলেট বের করলো আবেশ। নিজের ফেভারিট চকলেট দেখে ফুলের চোখে আনন্দের ঝিলিক খেলে গেল। চকলেটটা হাতে নিয়ে মৃদু লাফিয়ে উঠে বলল, থ্যাংক ইউ আবেশ ভাই। ফুলের হাসি হাসি মুখখানা দেখে আবেশের মনেও প্রশান্তি ছেয়ে যায়। চকলেটের প্যাকেট খুলে ইতোমধ্যেই মুখে পুরে ফেলেছে। আবেশ এক দৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে। পরপর দুটো খালি রিকশার সামনে দিয়ে চলে গেলেও আবেশ খেয়াল করলো না। এবার খাওয়া বাদ দিয়ে আবেশের দিকে তাকায় ফুল। আবেশের দৃষ্টি অনুমান করতে পেরে অপ্রস্তুত হয়ে পড়ে। অস্বস্তি লুকাতে চকলেট এগিয়ে দেয় আবেশের দিকে। সরি, তোমাকে না দিয়ে শুরু করে দিয়েছি আমি খাওয়া। ফুলের কথায় হুঁশ ফেরে আবেশের। ফুলের হাতে থাকা চকলেটের দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলে ভ্রু কুঁচকে যায় ফুলের। নিজ হাতের দিকে তাকিয়ে থতমত খেয়ে গেল। নিজের কামড়ে খাওয়া চকলেট কিনা আবেশকে অফার করছে। তড়িৎ বেগে কামড়ে খাওয়া অংশটুকু ভেঙে ফেলে ফুল। বোকা বোকা হেসে বলে, এবার খাও।
ফুলের এহেন কাণ্ডে আবেশের ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। চকলেট নেওয়ার জন্য হাত বাড়ায় আবেশ, কিন্তু ফুলকে চমকে দিয়ে অন্য হাতের ভাঙা অংশটুকুই টেনে নিয়ে মুখে ঢুকিয়ে নেয়। বিস্ময়ে হা হয়ে যায় ফুল। হা পিতিশ করে উচ্চারণ করে, আ এটা কি করলে? হাত দিয়ে মুখ ঢেকে শব্দ করে হেসে উঠল আবেশ। আরেক হাত নেড়ে একটা রিক্সা থামিয়ে উঠে বসে। ফুল এখনও নিজের হাতের দিকেই তাকিয়ে আছে। তাড়াতাড়ি উঠে বস, গিয়ে রান্না করতে হবে। আরিফ ভাই ঢাকা থেকে ফিরে এসেছেন, রাতে আমাদের সাথেই ডিনার করবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফুল অবাক হয়ে গেল। কি হলো, উঠ না। মাথা থেকে অবাধ চিন্তাভাবনা দূরে সরিয়ে রিকশায় উঠে বসলো ফুল। রাত 9টা। রান্না করা সবগুলো খাবার টেবিলের ওপর রাখছে ফুল। তাকে সাহায্য করছে আবেশ। ফুল, তুই চুপ করে বসবি। ফুলের হাত থেকে তরকারির বাটিটা কেড়ে নিয়ে আবেশ নিজেই সেটা টেবিলের ওপর রাখলো। তারপর ফুলের হাতের আঙুলে নিজের আঙুল ঠেকিয়ে মুখ ফুলিয়ে বলল, কতখানি কেটে গেছে? মৃদু হাসলো ফুল, হাত সরিয়ে বলল, একটুখানি কেটেছে। তুমি এমন করছো যেন আমার পুরো আঙুলটাই আলাদা হয়ে গেছে। তোর এই হেয়ালিপনা আমার মোটেও ভালো লাগে না ফুল। বলতে বলতে ফুলকে জোরপূর্বক চেয়ারে বসিয়ে দিল আবেশ। তারপর ড্রয়িং রুমে বসে থাকা আরিফকে ডেকে একসাথে খেতে বসলো। প্লেটের দিকে তাকিয়ে আঙুলের বাঁধন খুলতে লাগলো ফুল। বটি দিয়ে মাছ কাটতে গিয়ে ডান হাতের আঙুল কেটে গেছে ফুলের। খুব বেশি কাটেনি। আঙুলের বাঁধন খুলতে দেখে চোখ রাঙায় আবেশ। এই কি করছিস, খুলছিস কেন? বিরক্তিতে চবর্গীয় শব্দ উচ্চারণ করলো ফুল। আরে না, খুলে খাবো কিভাবে? আমি খাইয়ে দিচ্ছি। বলেই ভাত মাখতে লাগলো আবেশ। অন্য চেয়ারে বসে থাকা আরিফ তাদের দুজনের ভালোবাসা দেখে হাসলো একটু। ফুলের অস্বস্তি লাগলো। তার উপর আরিফ কি না কি ভাবছে, সেসব ভেবেও লজ্জায় মিয়ে যাচ্ছে। দেখি, হ্যাঁ কর। এক লোকমা ভাত নিয়ে ফুলের ঠোঁটের সামনে ধরলো আবেশ। ফুল একবার আর চোখে আরিফের দিকে তাকায়। লোকটার বয়স বেশি হবে না, আবেশের সমবয়সী কিংবা 2-1 বছরের বড় হতে পারে। কি হলো, হ্যাঁ করছিস না কেন? বাচ্চাদের মতো গল্প শুনিয়ে খাওয়াতে হবে নাকি? লজ্জায় ফুলের ঠোঁট কাঁপছে। হালকা হা করে ভাতটুকু মুখে ঢুকিয়ে নিল। স্ক্রিনের সামনে আয়েশি ভঙ্গিতে বসে তাদের ডিনারের দৃশ্য দেখছে উদ্যান। এক হাতে তানের মাথা বুলিয়ে দিচ্ছে, আর এক হাতে গোলাপি রাঙা ডায়েরিটার পৃষ্ঠা উল্টাচ্ছে। সবুজ ড্রিম লাইটের আলোয় রুম জুড়ে এক ধরনের স্নিগ্ধতা বিরাজ করছে। বটগাছ আকৃতির টেবিল ল্যাম্পের আলোয় ডায়েরির লেখায় চোখ বুলাতে অসুবিধা হচ্ছে না উদ্যানের। ডায়েরির এক পৃষ্ঠায় এসে থেমে যায় উদ্যান। বিড়বিড় করে উচ্চারণ করে, আমি অন্য কারো হাতে খাবার খেতে লাইক করি না, নিজের মায়ের হাতেও না। হাত কেটে গেলেও চামচ দিয়ে খাওয়া আমার জন্য অধিক স্বাচ্ছন্দ্যের। তবে এসব আমি কাউকে বলতেও পারি না। মা মামি আমাকে অনেকদিন খাইয়ে দিয়েছে, আমি তাদেরকে না করতে পারিনি। লেখাটা পড়ে ক্রূর হাসলো উদ্যান। ব্যঙ্গ করে লেখাটা বারবার পড়তে লাগলো। কয়েক লোকমা খাওয়ার পরে যেন পেট ভরে গেছে ফুলের। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে ওঠে, আরে না আবেশ ভাই, পেট ভরে গেছে। ফুলের অভিব্যক্তি দেখে মুখ কুঁচকে যায় আবেশের। মাত্র 3 লোকমা খেয়েছিস? পেটে হাত রেখে অন্যদিকে ঝুঁকে গেল ফুল। মিহি গলায় বলল, আর সম্ভব না, আমি গেলাম। কোনো দিকে আর তাকালো না ফুল। মাথার ওড়না ঠিকঠাক করে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। তার যাওয়ার দিকেই তাকিয়ে আছে আবেশ। নিকাহ নামাতে, কিন্তু স্ত্রীর হাতে তালাক দেওয়ার অধিকার দেওয়া নেই আবেশ। উল্টো এমন এমন কিছু লেখা আছে যা দেখলে তোমার হুঁশ উড়ে যাবে। আরিফের কথায় আবেশের মুখাবয়ব ফ্যাকাশে হয়ে গেল। আরিফ আর তার বাবা আকরাম হোসেনকে আবেশ এই ব্যাপারে জানিয়েছে। প্রথম প্রথম তারাও ফুল আর আবেশকে স্বামী স্ত্রী হিসেবেই জানতো। ধীরে ধীরে বিশ্বস্ত হবার পর আবেশ জানিয়ে দেয় সে আর ফুল কাজিন, স্বামী স্ত্রী নয়। আর ফুলের সাথে তার বড় ভাইয়ের বিয়ে হয়েছিল। সেই সাথে উদ্যানের আচরণ সম্পর্কেও জানিয়ে দিয়েছে আবেশ। সব কিছু জেনেই তারা আবেশকে সাহায্য করবে বলে আশ্বস্ত করে। নিকানামা নিয়ে আমি কালকে আবারও যাব রেজিস্ট্রারের কাছে। যে কোনো উপায়ে ফুলের ডিভোর্স করাতেই হবে। দরজার অপর পাশ থেকে আবেশের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় ফুল। দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়ে মেঝেতে। কোনো কিছুই যেন অনুভব করতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। কি যে চায় নিজেও জানে না। ফুলকে হাঁটুতে মুখ গুজে বসে থাকতে দেখে ডায়েরিটা বন্ধ করে রাখে উদ্যান।
বুঝতে পারে আজকের মতো ফুল আর বের হবে না রুম থেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে 23 মিনিট। খাট থেকে নেমে দাঁড়ায় উদ্যান, ধীর পায়ে এগিয়ে যায় বুক সেলফের দিকে। এই বুক সেলফ আগে ছিল না, 2 মাস আগে আনিয়েছে। সেলফ থেকে একটা বই বের করে হাতে নেয় উদ্যান। পেছনে ঘুরে খাটের দিকে তাকিয়ে দেখে তান ঘুমিয়ে গেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে হাঁটতে হাঁটতে ব্যালকনি লঞ্চে এসে থামে উদ্যান। লাইট অন করে বসে পড়ে কাউচে, পা তুলে রাখে সামনে থাকা কাচের টেবিলের ওপর। বইটার নামের ওপর এক নজর তাকায় উদ্যান। বড় বড় অক্ষরে লেখা দ্য সিক্রেটস ইউর। নামের দিকে বিশেষ পাত্তা দেয় না উদ্যান, নির্বিঘ্ন চিত্তে বইটা খুলে পড়তে থাকে। পরের দিন সন্ধ্যার পর আবেশ ফুলকে নিয়ে আবারও সেই আসে রেজিস্ট্রার অফিসে। নিখানামা পর্যবেক্ষণ করে রেজিস্ট্রার সাহেব মুখ গম্ভীর করে বলেন, এখানে তো স্পষ্ট লেখা আছে ফুল চাইলেও কখনো স্বামীকে ডিভোর্স দিতে পারবে না। চোখ বন্ধ করে নিল আবেশ। এখানে আসার পূর্বে নিখানামার সবগুলো পয়েন্ট খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেছে সে। আবেশ বুঝতে পারল এবার আর লুকিয়ে চুরিয়ে কিছু করার অবকাশ নেই। বিষয়টা খোলসা করে রেজিস্ট্রারের হেল্প নিতে হবে। ভাবনা মোতাবেক নিজেকে প্রস্তুত করতে লাগলো আবেশ। পাশের চেয়ারেই একভাবে বসে আছে ফুল। নীরব শ্রোতা হয়ে বসে থাকা ছাড়া আর কী বা করবে সে। কিছু সময় নিয়ে আবেশ বলতে শুরু করলো, অ্যাকচুয়ালি আমার আপনার সাথে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে এই বিষয়ে। আগ্রহ প্রকাশ করলেন রেজিস্ট্রার সাহেব। জি বলুন। ফুলের দিকে একবার তাকায় আবেশ, মাথা নেড়ে সম্মতি জানায় ফুল। তপ্ত শ্বাস ফেলল আবেশ, শান্ত গলায় বলল, প্রায় 15 বছর পর হঠাৎ করে আমার বড় ভাই দেশে ফিরে আসে। সে মেক্সিকোতে ছিল। তাকে যখন দেশের বাইরে পাঠানো হয়েছিল তখন আমার বয়স 7 বছর ছিল। আমার বেশি কিছু মনে নেই, শুধু এইটুকু মনে আছে যে উগ্র, বদমেজাজি, আক্রমণাত্মক স্বভাবের হওয়ায় তাকে মেজো খালার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। হয়তো সে মানসিকভাবে বিপদগ্রস্ত ছিল। পরবর্তীতে মায়ের থেকে জেনেছিলাম চিকিৎসার জন্যই তাকে খালার কাছে পাঠানো হয়েছে। আমার বাবার ব্যাপারেও কোনো কিছু আমার মনে নেই। সব কিছুই কেমন যেন একটা ধোঁয়াশা। মন দিয়ে আবেশের কথাগুলো শুনছেন রেজিস্ট্রার। ফুলও শুনছে, যদিও সে এই সম্পর্কে জানে, আবেশের থেকেই জেনেছে। টেবিল থেকে পানির গ্লাস হাতে নিয়ে কিছুটা পানি খেয়ে নেয় আবেশ। এই ব্যাপারে ভাবতে গেলেই কেমন যেন অস্থির অস্থির লাগে। 5 মাস আগে সঙ্গে করে এক বিদেশিনীকে নিয়ে আসে আমার ভাই, গার্লফ্রেন্ড হিসেবে। সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমি আগ বাড়িয়ে পরিচিত হতে গেলে আমাকে কৌশলে এড়িয়ে যায়, কোনো প্রকার কথা বলে না। এদিকে আমি তো ভাইকে পেয়ে মহা খুশি। তার আগে পিছিয়ে ঘুরঘুর করে কথা বলতে চাইতাম, কিন্তু সে সুযোগ দিত না। এরই মাঝে আমার মা এসে অদ্ভুত এক আদেশ জুড়ে দিল। বলল, উদ্যানের সাথে কথা বলতে যাবি না, বুঝিসই তো বিদেশ থেকে এসেছে, এসব নাটকেপনা পছন্দ করে না। মায়ের কথায় খুব ব্যথিত হয়েছিলাম সেদিন। তবুও নিজের ভাবমূর্তি অটল রাখার প্রয়াসে শক্ত গলায় বলেছিলাম, আগ বাড়িয়ে কথা বলতে আমার বয়েই গেছে। বললাম না কথা। এত বছর যেমন কথা না বলেছিলাম, এখনও থাকতে পারবো, সমস্যা নেই। মুখে এসব বললেও ভেতরে ভেতরে আমি চাইতাম ভাইয়ের সাথে কথা বলতে। আবেশের কণ্ঠে অভিমান প্রকাশ পেল। ফুল বুঝতে পারল ভাইয়ের প্রতি আবেশের মনে প্রবল অনুরাগ লুকায়িত আছে। হয়তো অভিমান, অভিযোগ আর অবহেলার নিচে চাপা পড়ে আছে অনুরাগ নামের সুপ্ত অনুভূতিগুলো। আবেশের নরম কণ্ঠস্বর হঠাৎ করে রুক্ষ কণ্ঠস্বরে পরিণত হলো। তীব্র ক্ষোভ মিশিয়ে বলল, আমি সব সহ্য করে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ফুলের প্রতি তার আচরণগুলো চোখে বাঁধতে লাগলো। বুঝতে পারলাম ওকে সহ্য করতে পারে না ডেভিলটা। হ্যাঁ, আমি তাকে ডেভিল উপাধিতে ভূষিত করেছিলাম। আমার মা শুধু কথা বলতেই নিষেধ করেনি, ভাই সম্বোধনেও করা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ডেভিলটা ফুলকে রীতিমতো টর্চার করত। আমি বুঝতে পারতাম না কেন সে এমন করে, আর না তো তাকে আটকাতে পারতাম। আমার মা সব কিছু সহ্য করে নিত, আমাকে প্রতিবাদও করতে দিত না। ভেবেছিলাম কিছুদিন
দেশে থেকে আবার মেক্সিকোতে ফিরে যাবে। মানুষ রূপে থাকা ডেভিলটা আগের মতো প্রাণ খোলা হয়ে যাবে। ফুল হাসতে ভয় পাবে না। এরই মাঝে ডেভিল ঘোষণা করলো সে বিয়ে করবে, তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে। ভালো কথা, রাজি হলো সবাই। বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। 1 সপ্তাহ পর সব কিছুই ঠিকঠাক চলছিল। বিপত্তি বাধে বিয়ের দিন। গায়ে হলুদের সময় হঠাৎ করে তার হবু বউ বেঁকে বসে, বাড়ি থেকে পালিয়ে যায়। ডেভিলটা তো রাত থেকেই উধাও ছিল। বিয়ের কিছুক্ষণ পূর্বে বাড়িতে এসে আবদার করে বসলো সে ফুলকে বিয়ে করবে। কি নিদারুণ আবদার ছিল তার। তারপর মাকে কি বলছে না বলছে জানি না, মাও ছেলের আবদার পূরণে প্রতিবম্বিত করে ফুলকে রেডি হতে বলল। এক নিঃশ্বাসে বলে দম দিল আবেশ। ফুল অবুঝ দৃষ্টিতে তাকিয়ে আছে আবেশের দিকে। ঢোক গিলে গলা ভিজিয়ে আবারও বলতে শুরু করলো আবেশ। যেন তেন উপায়ে সেদিন ফুলকে বিয়ে করে নিয়েছিল ডেভিলটা। আমার মনে হয় মা আর ফুপিকে হুমকি ধুমকি দিয়েছিল, যদিও অনেক চেষ্টা করেও কারণ উদ্ঘাটন করতে পারিনি আমি। এখন অবধি বুঝে উঠতেই পারলাম না ঠিক কিসের ভয়ে মা আর ফুপি ফুলকে রাক্ষসের হাতে তুলে দিয়েছিল। এরপর শিকারীর ন্যায় শিকার স্বরূপ ফুলকে নিজের গুহাট আটকে রেখেছিল ডেভিলটা। মানে ওনাকে নিয়ে চলে গিয়েছিল আপনার ভাই? প্রথমবারের মতো প্রশ্ন করলেন রেজিস্ট্রার সাহেব। এতক্ষণ যাবৎ সে যেন কাহিনীর মধ্যে একেবারে ডুবে গিয়েছিলেন। উপর নিচ মাথা নাড়ে আবেশ। হ্যাঁ, পুরো 1.5 মাস ফুলকে আটকে রেখে পৈশাচিক নির্যাতন করেছে ডেভিলটা। হাস্যকর ব্যাপার হলো সেই 1.5 মাসে বেশিরভাগ সময়টাই ফুল হসপিটালে কাটিয়েছে। হ্যাঁ, হসপিটালে কেন? সাবলীল গলা রেজিস্ট্রার সাহেব শুধালেন। তিক্ততা যেন মুহূর্তেই জেঁকে ধরল ফুলকে। বিষিয়ে উঠল শরীরের প্রত্যেকটা স্নায়ুকোষ। আবেশ ভুল কিছু বলেনি। সেখানে কাটানো 46 দিনের মধ্যে 24 দিনই ফুলকে হসপিটালে কাটাতে হয়েছিল। ডেভিলটা ফুলকে এতটাই নৃশংসভাবে টর্চার করেছিল যে হসপিটালে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। কথাটুকু বলে থেমে গেল আবেশ। সব কিছু শুনে শ্বাস ফেললেন রেজিস্ট্রার সাহেব। নিমজ্জিত কণ্ঠে বললেন, আমার মনে হয় ডেভিলটা ততটাও খারাপ ছিল না। অ্যাটলিস্ট ক্ষতস্থানে মলম লাগানোর জন্য হলেও নিজেই আবার হসপিটালে নিয়ে গিয়েছিল। কি বলে? কথাটা বলে আহাম্মক বনে গেলেন রেজিস্ট্রার। বুঝতে পারলেন এভাবে বলা ঠিক হয়নি। ফুল ও আবেশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে মুখে নৈশব্দ বিস্ময়। খানিকটা সময় নিয়ে উঠে দাঁড়ায় আবেশ। বুঝতে পারে এখানে বসে সময় নষ্ট করে লাভ হবে না। এবার আইনের পথ ধরেই হাঁটবে সে। চল ফুল। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ফুল উঠতেই যাবে, তখনই রেজিস্ট্রার সাহেব বলেন, আরে চলে যাচ্ছেন কেন? বসুন বসুন, আমার কাছে উপায় আছে। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো আবেশ। মুখে কিছুই বলল না। সত্যি বলতে লাস্ট কথা শুনে বিশ্বাস করতে পারছে না লোকটাকে। আইনের দিকে গিয়ে খুব একটা লাভ হবে না, উল্টো ডেভিলটা আপনাদের খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। রেজিস্ট্রার সাহেবের কথা শুনে ধপ করে পুনরায় চেয়ারে বসে পড়ে ফুল। বাধ্য হয়ে আবেশও ফিরে আসে। বিরক্তি মাখা গলায় বলে, আপনার কাছে কি উপায় আছে বলুন দেখি। কাগজপত্র সরিয়ে রেখে টেবিলের ওপর হাত রাখলেন রেজিস্ট্রার সাহেব। অতঃপর কণ্ঠ নিচু করে বললেন, উপায়টা বাস্তবায়ন করা কিছুটা সময়পেক্ষ হবে। আপনি রাজি? আবেশ কিছু বলার আগেই ফুল বলল, হ্যাঁ আমরা রাজি, শুধু দেখবেন মনস্টারটা যেন আমাদের লোকেশন কোনোভাবেই জানতে না পারে। সেই বিষয়ে আপনারা একদম নিশ্চিত থাকুন, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বলেই উঠে দাঁড়ালেন রেজিস্ট্রার সাহেব। ডেস্কের ড্রয়ার থেকে বেশ খুঁজে খুঁজে একখানা কাগজ বের করে পুনরায় চেয়ারে বসলেন। আপনাকে খোলার প্রস্তাব রাখতে হবে। তারপর কিছুদিন পর স্বামী ডিভোর্স দিতে রাজি নেই দেখিয়ে নির্যাতনের আলামত শো করে ডিভোর্স দেওয়ার অনুমতি পেয়ে যাবে। এবার কিছুটা স্বস্তি পেল ফুল। আবেশের কিছুটা সন্দেহ থাকলেও একবার বিশ্বাস করে দেখবে ভাবে। ঘড়ির কাঁটায় এখন রাত 12:30। থিয়েটারে বসে বসে হরর মুভি উপভোগ করছে সোলার এস্টেটের সদস্যবৃন্দ।
সঙ্গে আছে পপকর্ন, চিপস আর কোল্ড ড্রিঙ্কস। আজ বহুদিন পর একসাথে বসে মুভি দেখার ফুরসত মিলেছে। সোহমের প্রশ্নে লুহান চেপে ধরল তার হাত। জানি না রে, পিচ্ছি মেয়েটাকে না মারলেই হয়। লুহানের হাতের চাপে সোহমের হাত ছিঁড়ে যাবার উপক্রম। ওই চুপ থাকতো না দুজন। হৃদমের ধমকে লুহান বলল, আমার হিসু পেয়েছে, একটু যাবি আমার সাথে? লুহানের কথা চমকিত নয়নে তার দিকে তাকায় অনি। বিদ্রুপ মিশিয়ে বলে, তুই হাতির বাচ্চার নামে কলঙ্ক, তুই একটা ভিতর ডিম।